হোয়াইট হাউসে একটা গুরুত্বপূর্ণ বৈঠকের কথা আমরা বললাম। এই বৈঠকে কে ছিলেন? ডোনাল্ড ট্রাম্প ছিলেন, তার সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষা প্রধান পিটার হেগসেথ। তাদেরকে নিয়ে এই বৈঠকটা হয়। তাহলে চীন থেকে ফিরেই এই জরুরি বৈঠকে কেন বসলেন ডোনাল্ড ট্রাম্প? উদ্দেশ্যটা কি আসলে? দেখো, উদ্দেশ্য হচ্ছে এক্সচেঞ্জ। অফকোর্স কি হলো না হলো সেই বৈঠকে কোনো পজিটিভ ডেভেলপমেন্ট হলো বা চাইনিজ জাস্ট টরকে দিয়েছে যে তুমি যা বলছো বলো, আমি আমাদের মতো থাকবো বা ইরানকে আমরা সাপোর্ট করে যাব। এটা একটা ওভারঅল অ্যানালিসিস। যদিও সবাই কিন্তু এই বৈঠকের মধ্যে ছিল না, বা আমেরিকা ডোনাল্ড ট্রাম্প তাদের যে ডেলিগেশন নিয়ে গেছিল সেই ডেলিগেশনের মধ্যেও এরা ছিল। কিন্তু একটা যদি একটা অপারেশনাল বৈঠক হয় পেন্টাগনে বা পেন্টাগনের থ্রু দিয়ে, যে হোয়াট উইল বি দি নেক্সট মিলিটারি স্টেপ বাই ইউএসএ, সেটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে না। সেটা উইল বি টোটালি কনফিডেন্সিয়াল সিক্রেট বৈঠক। তোমার আমার সেটা জানার কোনো ক্ষমতা থাকবে না। সেটা হয়নি। অবভিয়াসলি এই বৈঠকের উদ্দেশ্য হবে যে কি হলো না হলো, আর পরবর্তী যে মুভমেন্ট আমেরিকার দিক থেকে বা ইসরায়েলের দিক থেকে কিভাবে এটা রিজলভ করা যায়। ওই যে মিডিয়েটার, পাকিস্তানকে মিডিয়েটার থেকে সরিয়ে বা পাকিস্তানকেও রেখে তার মধ্যে ভারত আর চায়নাকেও ঢোকানো যায় কিনা, সেই সমস্ত ডিসকাশন হতে পারে। দেখেন, আমার মনে হয় ইন হার্ট অফ হার্ট ইভেন আমেরিকা বা ইউএস বা ডোনাল্ড ট্রাম্প নোজ কি এই যুদ্ধে তারা যতই শক্তি প্রদর্শন করুক, তারা কিন্তু এই যুদ্ধ জিতা তাদের পক্ষে অত্যন্ত চ্যালেঞ্জিং ব্যাপার হবে, and it will be very very costly affair for the US and Israel. সেটা তারা খুব ভালোভাবেই জানে। যে সেই জন্য যে একটা নিজার ডিসিশন নিয়ে যে আবুধাবির বারাক নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ড্রোন স্ট্রাইক হলো, আর তার জন্য ইরান দায়ী, আর ইরানের উপরে নিউক্লিয়ার মারো একটা এক্সকিউজ দিয়ে, আমার মনে হয় না সেই ধরনের একটা নিজার ডিসিশন নিয়ে আমেরিকা বা ইসরায়েল তাহলে স্ট্রেট অফ হরমুজ নিয়ে ফেব্রুয়ারি মাস থেকে স্যার সেই স্ট্রেট অফ হরমুজ বন্ধ 28 ফেব্রুয়ারি থেকে। গোটা বিশ্বে তেলের দাম চটচড় করে বাড়ছে এবং অর্থনীতিতে এর একটা বিশাল ধাক্কা লাগছে। তাহলে শেষ পর্যন্ত স্ট্রেট অফ হরমুজ নিয়ে কি ডিসিশন হবে? স্ট্রেট অফ হরমুজ কি তাহলে খোলা হবে? আর যদি খোলা হয় তাহলে সেটার উপর কার কর্তৃত্ব থাকবে? দেখো, স্ট্রেট অফ হরমুজ আলটিমেটলি খুলতে হবে, তার কারণ বিশ্বের এত দেশের চাপ। তার মধ্যে দেশ, আমাদের দেশ ইন্ডিয়া, জাপান, সাউথ কোরিয়া, এই সমস্ত দেশ যারা বড় বড় দেশ, যারা একটা ডেভেলপড ইকোনমিক দেশ বিশ্বের, তারা এফেক্ট হচ্ছে। আর ছোট ছোট দেশগুলো তো হচ্ছেই। সেখানে এটা হরমুজকে খোলা অত্যন্ত প্রয়োজন। কিন্তু ইরান বলছে যে আমরা কিন্তু খুলে দিয়েছি স্ট্রেট অফ হরমুজ, কিন্তু আমাদের পারমিশন ছাড়া সেখান থেকে কোনো জাহাজ মুভ করতে পারবে না, স্পেশালি মিলিটারি জাহাজ। কিন্তু অয়েল অ্যান্ড গ্যাস বা এনার্জির যে জাহাজগুলো, আমাদের থেকে পারমিশন নিয়ে আমরা সেই জাহাজগুলোকে সেফ লেন দিয়ে বার করে দেব। ইরান কিন্তু এটা বলেছে, কিন্তু আমেরিকা বলেনি যে আমরা আমাদের ব্লকেট সরিয়ে দেব। সেই ব্লকেটটা তো ওমান সাগরে আমেরিকা করে রেখেছে। সেটা কিভাবে রিজলভ হবে, এইটা একটা মেজর ইস্যু এখন। বাকি ইস্যু সাইড চলে যাবে, যে নিউক্লিয়ার বানাচ্ছে বা কম্পেনসেশন দিচ্ছে না, এই সমস্ত ইস্যু সাইডে চলে যাবে। মেইন ইস্যু স্ট্রেট অফ হরমুজ। স্ট্রেট অফ হরমুজকে কত তাড়াতাড়ি কমার্শিয়াল ভেহিকেলের জন্য, কমার্শিয়াল জাহাজের জন্য খুলে দেওয়া যায় উইদাউট এনি ডেঞ্জার টু দিস শিপস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আর আমার মনে হয় বিশ্বের যে একটা চাপ আমেরিকার ওপর আছে, দেখেন এই ইরানের ওপর কিন্তু বাই অ্যান্ড লার্জ সমস্ত দেশ বিশ্বাস করছে কি ইরান যা বলছে, আর ইরান যেটা কন্ট্রোল করে এসেছিল, কেন সেটাকে হঠাৎ করে আমি এখানে একটুখানি সংক্ষেপে স্যার আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে যে এতদিন ধরে ব্লকেটটা চালিয়ে যাচ্ছে তো আমেরিকা, রাশিয়া এখনো পর্যন্ত কিন্তু পাল্টা অ্যাটাক করেনি, বা রাশিয়া কোনো রকম কোনো এগিয়ে গিয়ে যুদ্ধের মধ্যে মাথা গলানোর সেই রকম কোনো ভূমিকা আমরা দেখিনি। কিন্তু এই পথটা যদি বন্ধ করে রাখে,
তাহলে এতদিন হয়ে গেল, 75 দিনের বেশি হয়ে গেছে অতিক্রান্ত, তাহলে কি এবার সরাসরি রাশিয়া এতে অংশগ্রহণ করবে বলে আপনার মনে হয়? কারণ ইরান বারবার বলছে সহ্যের সীমা ভেঙে যাচ্ছে, সহ্যের সীমা পেরিয়ে যাচ্ছে। দেখো, রাশিয়ান ফ্লিট ইজ অলসো দে। এটা তো বললে ঠিক হবে না যে রাশিয়ারা এটা মনিটর করছে না। মনিটর করছে, পুতিন কিন্তু সরাসরি তো অংশ নেয়নি যুদ্ধে। দেখো, সরাসরি যদি রাশিয়া আর আমেরিকা যুদ্ধ শুরু হয়ে যায়, আবার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। যদি রাশিয়ান জাহাজগুলো ওই আমেরিকার ব্যাটলশিপগুলোর উপর ফায়ার করে মিলিটারি অ্যাকশন নিয়ে যদি ওই ব্লকেটকে সরায়, তাহলে তো আমেরিকাও চুপ করে বসে থাকবে না। ইট উইল বি আমেরিকা ভার্সেস রাশিয়া। আর তার মধ্যে অন্য দেশ জড়িয়ে যাবে। ইরান তো জড়াবেই, ইসরায়েল জড়াবেই, তারপর চায়না তো তোমাকে আমি আগেই বললাম, বিকজ চাইনিজ আর ম্যাক্সিমাম যার ক্ষতি হবে এই স্টেট অফ হরমুজ যদি বন্ধ করে আমেরিকার কন্ট্রোলে চলে যায়, সব থেকে বেশি ক্ষতি হবে চায়না আর ইন্ডিয়া। হুম। তার মানে চায়নাও চুপ করে বসে থাকবে না, ভারতও চুপ করে বসে থাকবে না। আমরা চাই না আমাদের ইকোনমিকে কেউ চোখ করে দেয়, চায়নাও চাইবে না তারা তাদের ইকোনমিক কেউ চোখ করে দেয় বা চোখ করে রাখে, কন্ট্রোল করুক। এটা একটা কমপ্লেক্স সিচুয়েশন। এটা কিভাবে রিজলভ হবে, এটা অত্যন্ত একটা গভীরভাবে একটু কুল হেডেড মিলিটারিলি এই প্রবলেম সলভ হবে না। দেখো, যতই ইরানও থ্রেট করেছে আমরা ওমান সাগরে আমেরিকাকে ধূলিসাৎ করে দেব, এগুলো তো ঠিক আছে, এগুলো অনেক সময় পলিটিক্যাল রেথরিকের মধ্যে ধরা হয়। কিন্তু এই যে তারাও জানে যে মিলিটারিলি এই স্টেট অফ হরমুজের প্রবলেম কিন্তু সলভ হবে না। এটা ডিপ্লোম্যাটিক্যালি সলভ করতে হবে। কিপিং দি মিলিটারি ইন ওয়ান সাইড, ওটা সাইকোলজিক্যাল একটা ইম্প্যাক্ট ওর হবে। কিন্তু অনলি ওয়ে আমি মনে করি, ইভেন ভারতবর্ষ মনে করে, যে ডিপ্লোম্যাটিক্যালি দিস প্রবলেম শুড বি সলভ অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। একদম। কিন্তু বেশ কিছু আপডেট, বেশ কিছু তথ্য আসছে যে নতুন করে আবার যে জায়গাগুলোতে খামতি ছিল আমেরিকা, সেই জায়গাগুলো তারা আবার পূরণ করার চেষ্টা করছে। তাহলে কি আবার একটা ফ্রেশ ওয়ার স্টার্ট হতে পারে? দেখো, আমেরিকা তো এই ধরনের, ডোনাল্ড ট্রাম্প তো এই ধরনের কথা বলেই যাচ্ছে। সে তো লাস্ট বলেই গেল যে আমার ধৈর্যের সীমা পার হয়ে গেছে, এবারে আমি হয়তো বড় একটা যুদ্ধের প্রস্তুতি নিয়ে আবার একটা বিশালভাবে স্ট্রাইক করব। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কথা আমরা ঠিক কখনো উনি কিছু বলেন, তার পর মুহূর্তে উনি চেঞ্জ করেন তার স্টেটমেন্ট। সেটা ঠিক করে নেওয়া যায় না। কিন্তু আমেরিকাও তৈরি হয়ে আছে, ওর মধ্যে কোনো ডাউট নেই। দে আর প্রিপেয়ারিং ফর এ ফুল স্কেল ওয়ার দেয়ার। তারা তাদের সম্মান, তাদের ওই ইগো, যে উই আর দি স্ট্রংগেস্ট নেশন ইন দি ওয়ার্ল্ড, সেই ইগোকে এত তারা